নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট সুদর্শন, আর আপনি শুনছেন অল ডে সাসপেন্স, যেখানে গল্প মানেই শুধু গল্প নয়, এখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে রহস্য, উত্তেজনা আর এক অন্যরকম অভিজ্ঞতা। কিছু ইন্টারেস্টিং, কিছু অসাধারণ, আর কিছু একদম নতুন, যা আপনি আগে কখনো শোনেননি। তাই চোখ বন্ধ করুন, কল্পনার দরজা খুলে দিন, কারণ ঠিক এখনই শুরু হতে চলেছে এক ভিন্ন জগতের যাত্রা। আজ আপনি শুনতে চলেছেন এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, পূর্ণিমা রাতে কাঁঠালডাঙ্গায়। বরাবরের মতো আজও গল্পের শেষে থাকছে গল্পের মধ্যে থেকে একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন, তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। কলমে থাকছি আমি সুদর্শন, গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, পূর্ণিমা রাতে কাঁঠালডাঙ্গায়। সেই দিনটা ছিল আষাঢ়ের শেষ দিক। আকাশটা কেমন থমথমে, রোদ নেই, বৃষ্টি নেই, তবু একটা হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ বাতাসে ছড়িয়েছিল। হরিদাস একজন শান্ত, ভাবুক প্রকৃতির যুবক, বয়স আনুমানিক 28। নামটা এমনই যেটা ওই সময়ের গ্রামের বুকে গজিয়ে ওঠা অনেক ছেলের নামের সাথে মিশে যায়। সেদিনের শেষ আলোয় গরুর গাড়িতে চেপে রওনা হয়েছে তার গন্তব্যে। গন্তব্য ছিল দূর গ্রামের কাঁঠালডাঙ্গার মণ্ডল বাড়ি, অঞ্জলি বৌদিকে দেখতে, যিনি বেশ কিছুদিন ধরে এক প্রাণঘাতী অসুখে ভুগছেন। মাঝে মাঝে গাড়োয়ান শিবু হাঁক দেয়। গরুগুলো টেনে নিয়ে চলে কষ্টে আর ক্লান্তিতে। হরিদাস ছই থেকে মাথা বের করে চেয়ে থাকে। পেছনে ফেলে আসা মাঠগুলো কেমন বিবর্ণ। বিকেলটা তখন গড়িয়ে এসেছে শেষ প্রান্তে। পূব দিকের আকাশে হালকা কমলা আভা, আর হরিদাসের চোখে চিন্তার ছায়া। অঞ্জলি বৌদি, যিনি তার ছোটবেলায় তাকে আঁচলে করে ঘুম পাড়াতেন, আজ মৃত্যুশয্যায়। চিঠি এসেছে হরিদাসের কাছে। তার কাঁপা কাঁপা হাতের লেখা দেখেই বোঝা যায় যে তিনি এখন কতটা অসুস্থ। হৃদয়টা ভার হয়ে আসে, কিন্তু সে জানে তাকে পৌঁছতেই হবে। গরুর গাড়িটা এসে থামে মাঝপথে একটি নামজাদা হাটে, সিন্দুরিয়া হাট। আশেপাশে 3-4টি গ্রামের লোকেরা এখানে জমায়েত হয়। ডাকাতিয়া, আন্দুলিয়া, ঘোড়ামারা আর বসন্তপুর। হাটে গরু, ছাগল, শালপাতা, পিতলের হাঁড়ি, বাঁশের ঝুড়ি, দেশি মশলা, খিনা বিক্রি হয়। চারিদিকে জনারণ্য, কোলাহল, অথচ একটা অদ্ভুত প্রাচীন গন্ধ, মাটির, মানুষের আর যেন সময়ের। গাড়োয়ান শিবু গম্ভীর গলায় বলে, হরিদাস দা, বেশি দেরি করলে কিন্তু ভাড়া বাড়বে। দিন আজ একেবারে শেষের মুখে। আপনি যদি হাটে নামেন তাহলে আমি গাড়ি নিয়ে চলি, ফাঁকা ফিরবো না। হরিদাস মৃদু হেসে বলে, তা যা শিবু, এই পর্যন্ত ভাড়াটুকু বুঝে নে, আমি এখান থেকে অন্যভাবে চলে যাব। অঞ্জলি বৌদির জন্য কয়েকটা জিনিস নিতে হবে। শিবু সম্মতিসূচক মাথা নাড়ে। কয়েকটা কয়েন হাতে নিয়ে গরুর গাড়ি টেনে ধীরে ধীরে মিলিয়ে যায় হাটের ভিড়ের মাঝে। হরিদাস হাটের পাশে নেমে দাঁড়ায়। তার চোখে একটা লক্ষ্য, বিশেষ একটি ভেষজ মিশ্রণ, যা নাকি দুরারোগ্য রোগে কাজ দেয়। লোককথা অনুযায়ী কালনিম গুঁড়ো আর অলখির গুঁড়ো মিশিয়ে দিলে শরীরের দীর্ঘজীবী রোগের উপকার মেলে। হরিদাস এখন সেটাই খুঁজছে। হাটের প্রতিটি গলির মাঝে ঢুকে সে ঘোরে। কখনো হাঁড়ির দোকান, কখনো গাছবিড়াল বিক্রেতা, কখনো হরিতকির থলি নিয়ে বসা বুড়োদের কাছে। আর ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ শোনা যায়, হরি, তুই এখানে? হরিদাস ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছে মনোহর কাকা, প্রায় 60 ছুঁই ছুঁই, পরনে ধুতি আর গলার চারপাশে মলিন গামছা, মুখে চিরকালের হাসি।
তিনি হরিদাসকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে বললেন, আরে তোর মুখে চিন্তার ভাত কেন রে? কোথায় চললি এই বেলায়? অঞ্জলি বৌদি অসুস্থ, শুনলাম দিনকাল ভালো যাচ্ছে না, তাই যাচ্ছি একবার দেখতে। কিছু জিনিস হাট থেকে নিয়ে যাব ভাবছিলাম। হ্যাঁ, ও তোকে ছোটবেলায় কেমন আগলে রাখতো বলতো? মনে আছে তোর মা মারা গেল তখন অঞ্জলি কিভাবে তোকে কাঁধে বয়ে নিয়ে ফিরল? আরে বড় ভালোবাসে তোকে। যা 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 হরি যা, মন থেকে দোয়া কর ওর জন্য। আর যদি কখনো কিছু দরকার হয় আমাকে জানাস, কেমন? দুজনের চোখের মাঝে ক্ষণিকের নীরবতা। মনোহর কাকা পিঠে হাত রেখে বিদায় নেন, তারপর ভিড়ের মাঝে মিশে যান। হরিদাস তখনও হাটে ঘুরছে। কিনে ফেলেছে কিছু শুকনো তুলসী পাতা, শুকনো আদা, কিছু লবণ মেশানো গুঁড়ো আর কয়েকটা প্রয়োজনীয় সামগ্রী। হাটের কোলাহলের মাঝখানে যেন একটা নিস্তব্ধতা তার মনের কোণে ঘোরে। এমন সময় হঠাৎ তার চোখ পড়ে হাটের একদম শেষ প্রান্তে, যেখানে টিনের ছাউনি নেই, নেই মানুষের ভিড়। সেখানেই একটা পাথরের ওপর বসে এক বৃদ্ধ তার ছোট্ট একটি দোকান সাজিয়ে বসে আছে। বৃদ্ধের সামনে কিছু জিনিস, পুরনো কাঁচের শিশি, লণ্ঠন, হ্যারিকেন বাতি, কাঠের কৌটো, কিছু শুকনো গুঁড়ো আর কিছু অদ্ভুত সব বস্তু, যেগুলোর গন্ধ হরিদাস জীবনে কখনো শোকেনি, অথবা যেগুলো নিজের চোখে কখনো দেখেনি। বৃদ্ধ যেন হাটের অংশ নয়, সে যেন ছন্ন ছাড়া হাওয়ার মতন হাটের বাইরের কেউ। অথচ দোকানের ওপর চোখ আটকে যায় হরিদাসের। মনে হয় সে যা খুঁজছিল তার উত্তর হয়তো ওই পাথরের ওপর বসে থাকা মানুষটির হাতেই আছে। হরিদাস ধীরে ধীরে বৃদ্ধের দিকে এগিয়ে যায়। ভিড়, হাঁকডাক, মেলামেশা সব কিছু থেকে এক পা দূরে এই কোণটা যেন এক শূন্য দ্বীপ। এখানে কোনো লোকজন নেই। একটা পুরনো বাঁশের খুঁটি, যার গা ঘেঁষে বসে আছেন বৃদ্ধ। দোকানটি যেন সময়ের বাইরে কোনো জমে থাকা এক ছায়াপথ। বৃদ্ধটি কুঁজো হয়ে বসেছিলেন, মাথা নিচু, ঘন সাদা চুল কপালের প্রান্ত ছুঁয়ে মুখ ঢেকে দিয়েছে কিছুটা। গাল দুকলি চাপা, চোখের নিচে গহ্বর, শরীর জুড়ে বার্ধক্যের ছাপ স্পষ্ট। অথচ এক ধরনের স্থিরতা তার মধ্যে, যেন তিনি এখানে শুধু বসে নেই, বরং কারোর প্রতীক্ষায়। হরিদাস এগোতেই বৃদ্ধ মুখ তুলে চাইলেন। সেই চোখ দুটো যার চারপাশে গহ্বর, তবু যেন কোনো অন্তর্দৃষ্টির ঝিলিক। আসুন বাবু, আসুন আসুন, বললেন তিনি। তার কণ্ঠে মোলায়েম আতিথ্য। বলুন কি নেবেন? হরিদাসের বুকের মধ্যে হালকা কেমন যেন একটা সাড়া জাগল। একটা মায়া কিংবা কল্পনায় তৈরি হওয়া সহানুভূতির তরঙ্গ। এমন এক প্রাচীন মানুষ, যিনি হয়তো সংসার পরিবার হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে এখনও খেটে যাচ্ছেন। তার নিঃশব্দ বেঁচে থাকার সংগ্রাম যেন কেবল এই কয়েকটা শেকড় বাকড় আর কাঁচের শিশির মধ্যেই সীমাবদ্ধ। তা আপনার কাছে কি কি আছে? নরম স্বরে জিজ্ঞেস করল হরিদাস। বৃদ্ধ কাঁপা হাতে একে একে সামগ্রীগুলো দেখাতে শুরু করল। এটা চর্মরোগের গুঁড়ো, এটা মাথা ব্যথায় কাজে দেয়, আর এটা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এখানে কিছু ছোট ছোট কাচের শিশি আছে, আপনি বাড়ির প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারেন। এছাড়া কাঠের খেলনা, পুতুল, এই সবই আর কি বাবু, যার যা লাগে নিয়ে যায়। সবকিছু যেন শোনা, দেখা, ভুলে যাওয়া কোনো জিনিস। হরিদাসের প্রয়োজনের কিছুই নেই। সে ইতস্তত পায়ে দোকানটার আশেপাশে একটু ঘোরাফেরা করে। আর ঠিক তখনই তার চোখে পড়ে একটা পুরনো হ্যারিকেন, যেটা ওই প্রান্তে একটা বাঁশের খুঁটির পাশে একটা তারে টাঙানো আছে। লালচে হালকা জং ধরা, ধাতুর গায়ে কুয়াশার মতো ধুলো জমে আছে, কাঁচের আবরণে ছোপ ছোপ দাগ।
মনে হচ্ছে যেন বহুদিন কেউ ছুঁয়েও দেখেনি তাকে। হরিদাসের মনে পড়ল, রাতের পথ তো এখনো অনেক বাকি। সন্ধ্যা নামছে, এমন এক অজপাড়া গায়ের পথে আলোর ব্যবস্থা জরুরি। সে বৃদ্ধের দিকে ফিরে জিজ্ঞেস করল, ওই হ্যারিকেনটা দেবেন? সঙ্গে রাখলে রাতে একটু কাজে আসবে। বৃদ্ধর চোখে এক মুহূর্তে একরকম দীপ্তি খেলে গেল। চোখগুলো যেন কেমন চিকচিক করে উঠল। গলাটা একটু গম্ভীর হল, মুখে স্থিরতা নেমে এলো। ওটা সাধারণ হ্যারিকেন নয় বাবু, ওটার একটা বিশেষ ক্ষমতা আছে, ধীরে ধীরে বললেন তিনি। হরিদাস একটু হেসে ফেলল। তা কিরকম বিশেষ ক্ষমতা শুনি? ওই হ্যারিকেন জ্বাললেই বুঝি রাজ্য আলোকিত হয়ে যায়? ওরকম ভাবে হাসবেন না বাবু। হ্যারিকেনটা বহু বছর ধরে আমার কাছে আছে, কেউ কখনো চায়নি, কেউ সাহসও করেনি, কিন্তু আপনার চোখে আমি আগ্রহ দেখলাম। এ কথা মাথায় রাখবেন, ওই হ্যারিকেনে আপনি আগুন জ্বালতে পারবেন না। কেন? চোখ কুঁচকে প্রশ্ন করল হরিদাস। হ্যারিকেনে আগুন জ্বালতে পারবো না মানে কি? ওটা ওটা নিজের ইচ্ছায় জ্বলে, কেবল তখনই জ্বলে যখন আশেপাশে কোনো মৃত কিছু থাকে, মানে প্রাণহীন কিছু। ওটা মৃত সত্তার উপস্থিতিতে আলো দেয়। হরিদাস একটু থমকে গেল, তারপর হো হো করে হেসে উঠল। কি সব আমল তামল বলছেন কাকা? হ্যারিকেন আমার নিজের ইচ্ছায় জ্বলে ওঠে? ওটা কি ভুতুরে বাতি নাকি? বৃদ্ধ কিন্তু একটুও হাসলেন না। তার গলা ভারী, কণ্ঠে এক ঠান্ডা দৃঢ়তা। আবল তাবল নয় বাবু, অনেকেই এসেছিল কিন্তু কেউ নেয়নি। যে নিয়েছে সে আবার ফেরত দিয়ে গেছে। আপনি নিতে চাইলে বাধা দেব না। হরিদাস আর কিছু বলল না, তার মন হাসি মুখে ভরেই আছে। বৃদ্ধকে বলল, আচ্ছা দিন, সন্ধ্যায় যদি এই হ্যারিকেন জ্বলে ওঠে তাহলে আপনার কথা সত্যি ধরব। কাজে না লাগলেও ক্ষতি কি? আচ্ছা বলুন তো দাম কত? আসলে বাবু, সকাল থেকে তো কিছুই বিক্রি হয়নি। অন্য কাউকে হলে 3 টাকার কমে দিতাম না, কিন্তু আপনাকে আমার ভালো লেগেছে, আপনি 2 টাকা দিন, ওটাই যথেষ্ট। হরিদাস আর কথা বাড়ালো না। পকেট থেকে 2টি টাকার কয়েন বের করে বৃদ্ধের মুঠোয় রাখল। তারপর তার ঝোলা আর ওষুধের থলে এক হাতে তুলে নিয়ে অন্য হাতে হ্যারিকেনটা ধরে হাঁটা শুরু করল। পেছনে হাটের শব্দগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। চারপাশে গৃহস্থরা দোকান গুটোচ্ছে, শেষ মুহূর্তের দরদাম চলছে। কেউ কেউ গরুর গাড়িতে বোঝাই করছে চাল ডাল, কেউ পাটকাঠি গুছিয়ে কাঁধে তুলে নিচ্ছে। সন্ধ্যা যেন গায়ে ধীরে ধীরে নামিয়ে আনছে তার ছায়ার চাদর। হরিদাস শেষবারের মতো এদিক ওদিক তাকালো, দেখল কোনো গরুর গাড়ি বা রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই চোখে পড়ল না। যা ছিল সব আগেই ভাড়া হয়ে গেছে বা মালপত্রে ঠাসা। অগত্যা আর কোনো উপায় না দেখে হেঁটেই সে রওনা দিল। ওদিকে আলো নিভে আসছে, দূরে ঝোপঝাড়ে পাখিদের ডাক থেমে যাচ্ছে। নিঝুম নিস্তব্ধ পথ ধরে এগিয়ে চলেছে হরিদাস। পথের 2 ধারেই কখনো নিবিড় জঙ্গল, কখনো বিস্তীর্ণ ফসলের মাঠ, কখনো বা পুকুর। পাহাড়ের মতো গা ছমছমে নিস্তব্ধতা সব কিছুকে ঢেকে রেখেছে। চারপাশের আলোর আভা হঠাৎ যেন নিঃশব্দে বিলীন হয়ে যেতে লাগল। মিনিট 10 মধ্যে প্রকৃতির মুখে নেমে এলো এক অস্বাভাবিক ঘন অন্ধকার।
আকাশ জোড়া মেঘ যেন ধীরে ধীরে চাঁদের আলোকে গিলে ফেলছে। মাঝে মাঝে জ্যোৎস্না চমকে উঠছে, আবার নিভে যাচ্ছে। হরিদাস তখন ইচ্ছে করেই হ্যারিকেনটা জ্বালায়নি। বৃদ্ধের বলা অদ্ভুত সাবধানবাণী তাকে কৌতূহলী করেছিল। তার মধ্যে একটা অদ্ভুত মজা খুঁজে পেয়েছিল সে। ভাবছিল পথে হেঁটে যেতে যেতে হ্যারিকেনটা জ্বালাবে। তারপর যদি সত্যি কিছু না ঘটে তবে মনের মধ্যে একটা বিজয়ের হাসি ফুটে উঠবে। সেই ভেবে সে তার ঝোলা ভর্তি পুঁটুলি আর হ্যারিকেন নিয়ে হাঁটছে। এমনই হাঁটতে হাঁটতে একটা তেঁতুল গাছের নিচে এসে দাঁড়ালো হরিদাস। মাঠের কিনারে দূরে ছায়ার মতো কয়েকজন মানুষকে দেখা গেল, হয়তো দিনের কাজ সেরে ঘরে ফিরছে। নিঃশব্দ সেই পথের পাশে হঠাৎ গাছে বসা একটা পেঁচা ডাক দিল। পুটুলি আর হ্যারিকেনটা হরিদাস মাটিতে নামিয়ে রাখল। তারপর পকেট থেকে একটা বিড়ি বার করে ঠোঁটে রাখল হরিদাস। আঙুলে দেশলাইয়ের বাক্সটা টেনে আনলো। তারপর ধীরে ধীরে কাঠিটা ঘষে আগুন জ্বালালো। হালকা একটা আলোয় তার মুখখানা ঝলসে উঠল। সে বিড়িটা জ্বালিয়ে গভীর একটা সুখ টান দিল। দুবার টান দিয়ে একটু সামনের দিকে এসে বসল। তারপর দ্বিতীয় দেশলাই কাঠিটা বের করে হ্যারিকেন জ্বালানোর চেষ্টা করল। কাঠিটা জ্বলে উঠল ঠিকই, কিন্তু হ্যারিকেনের সলতেটা ধরল না। অবাক হয়ে বাতিটা তুলে হাতে নাড়িয়ে দেখল। ভেতরে তেলের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। তেল আছে, সলতে আছে, আগুনও আছে, তবু কেন জ্বলছে না হ্যারিকেনটা? এবার হরিদাস একটু ব্যস্ত হয়ে পড়ল। এবার সে আরেকটা দেশলাই কাঠি বের করল, আবার আগুন জ্বালিয়ে চেষ্টা করল, কিন্তু তবু ফল নেই। কাঠিটা নিভে গেল, কিন্তু সলতেতে এতটুকু আগুন ধরল না। হরিদাস এখন প্রায় ছটফট করছে। বারবার ব্যর্থ হয়ে যখন ৩-৪ বার চেষ্টা করেও বাতিটা জ্বালাতে পারল না, তখন তার বুকের মধ্যে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। অজান্তেই শরীরের লোম খাড়া হয়ে উঠল। হঠাৎই মনে পড়ে গেল বৃদ্ধের সেই কথা, এই হ্যারিকেন তুমি জ্বালাতে পারবে না, এটা সময় এলে একা একাই জ্বলে। হরিদাস চমকে উঠল। বৃদ্ধ কি তবে মিথ্যুক ছিল না? সত্যি কি কিছু একটা আছে এই পথে, যা চোখে দেখা যায় না? অজানা কোনো অভিশাপ, নাকি কোনো অতৃপ্ত আত্মা? মাথা ঝাঁকিয়ে সে ভাবনা দূর করতে চাইল। নিজের সত্তাকে শক্ত করে বলল, না, এসব ভাবলে চলবে না, অনেকটা পথ এখনো বাকি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো হরিদাস। পুটুলি কাঁধে তুলে নিল আর হ্যারিকেনটা হাতে নিয়ে আবার পা বাড়ালো কাঁঠাল ডাঙ্গার দিকে। এখনো ৬ মাইল মতো পথ বাকি। যদি পথে একটা গরুর গাড়ি কিংবা কোনো রিক্সা দেখা যায় তবে সুবিধা হতো, কিন্তু এই রাত্রে সে আশাও মিথ্যে মনে হচ্ছে। বিড়ির আগুনের সামান্য আলো তার আশেপাশে অল্পখানি আলো ফেলছে বটেই, কিন্তু সেই আলোয় পথ দেখা যায় না। একমাত্র পূর্ণিমার চাঁদের আলোই তার ভরসা। সেই আলো আবার মাঝে মধ্যে গাঢ় মেঘের আড়ালে লুকিয়ে পড়ে, আর তখনই পুরো চত্বরটা যেন শ্মশানের মতো নিস্তব্ধ আর ভয়ঙ্কর অন্ধকার হয়ে ওঠে। এই নিঃসঙ্গ হেঁটে চলার মাঝেই হরিদাসের মনে পড়ে গেল ছোটবেলার কথা। সে তখন ক্লাস 2-তে পড়ে। আর তার জ্যাঠার ছেলে গদাইদা, বয়স তখন 24। গদাইদা ভালোবেসেছিল গ্রামেরই এক মেয়ে অঞ্জলিকে। সেই ভালোবাসা তখন সমাজের চোখে ছিল মহাপাপ। হরিদাসের জ্যাঠামশাই ছিলেন অত্যন্ত রাগী ও কড়া ধরনের মানুষ।
গদাইদা একদিন সাহস করে অঞ্জলিকে বিবাহ করে বাড়ি নিয়ে এলে রাগে ফুঁসতে ফুঁসতে জ্যাঠা ত্যায্যপুত্র ঘোষণা করল গদাইকে। গদাইদা অঞ্জলি বৌদিকে সঙ্গে নিয়ে চিরতরে গ্রাম ছেড়ে চলে গেল। তারপর একদিন হরিদাস যখন স্কুলে যাচ্ছিল, গদাইদা লুকিয়ে তার সাথে দেখা করতে এসেছিল। হরিদাসের মা ছিলেন অত্যন্ত শান্ত, কোমল ও মানবিক মানুষ। তিনি গদাইদাকে ভীষণ ভালোবাসতেন। হরিদাসের মায়ের অনুমতি নিয়েই গদাই মাঝে মাঝে হরিদাসকে বসন্তপুরে নিয়ে যেত। গদাইদার ফাঁকা জমিতে তৈরি ছোট্ট ঘরটিতে ছিল নিখাত ভালোবাসার সংসার। আর সেই সংসারে রান্নাঘরে ছিল এক অনন্য স্নেহময়ী মুখ, অঞ্জলি বৌদি। হরিদাস আজও ভুলতে পারে না বসন্তপুরে গেলেই অঞ্জলি বৌদি কতটা আদর করত তাকে, একেবারে নিজের ছেলের মতো। কখনো চিতল মাছের ঝোল, কখনো নারকেলের দুধে পায়েস, আবার কখনো মুড়ি আর গুড়। বৌদির হাতে রান্না ছিল স্বর্গীয়। সবসময় বৌদি হাসি মুখে বলতো, এই যে হরিদাস, এসো খেতে বসো। সেই ডাক এখনো যেন বাতাসে ভেসে আসে। হরিদাস সেই পুরনো স্মৃতিগুলোর মধ্যে একরকম ডুবে যেতে যেতে অন্ধকার গ্রাম্য পথের ঘাস মারিয়ে এগিয়ে চলল। তার পায়ের শব্দ হারিয়ে যাচ্ছে নিশুতি রাতের নিঃশব্দতায়। আর সেই মুহূর্তে হরিদাসের চোখের সামনে যেন ভেসে উঠল এক অতীত ছায়াচিত্র। সেবার বন্যা হয়েছিল ভয়াবহ। আকাশ আর নদী যেন হাত মিলিয়ে পুরো কাঁঠালডাঙ্গাকে গিলে ফেলতে উঠেছিল চূড়ান্ত রোষে। গদাইদা সেই সহজ সরল মাটির মানুষটা স্নিগ্ধা নামে তার প্রিয় গাভীটাকে জলমগ্ন গোয়ালঘর থেকে টেনে বের করতে গিয়েই নিজেই ডুবে গিয়েছিল নদীর ক্ষিপ্র স্রোতে। গাভী আর মানুষ দুজনেই হারিয়ে গিয়েছিল একসঙ্গে। যেন মৃত্যুও বুঝতে পেরেছিল ওরা একে অপরের থেকে আলাদা নয়। গদাইদার চলে যাওয়ার পর থেকেই অঞ্জলি বৌদি যেন এক নিঃশব্দ প্রতীক্ষার প্রতিমা হয়ে উঠেছিলেন। সন্তান ছিল না তাদের ঘরে, কিন্তু সেই শূন্যস্থানটি যেন হরিদাসের ভক্তি আর স্নেহই পূরণ করেছিল ধীরে ধীরে। হরিদাস তখন সদ্য কৈশোর ছুঁই ছুঁই। বৌদির চোখে হয়ে উঠেছিল এক অব্যক্ত আশ্রয়। অঞ্জলি বৌদির স্নেহ যেন ছিল গোপনে ধরা এক স্নিগ্ধ মাতৃত্ব, নিঃশব্দ কিন্তু অন্তর থেকে উৎসারিত। সমাজ যাকে বিধবা বলে গুঁতোয়, যাকে বলে আধা মৃত, সেই সমাজের সমস্ত ধাক্কা হজম করে তিনি একাই দাঁড়িয়েছিলেন শুধুমাত্র গদাইদার স্মৃতিকে আঁকড়ে ধরে। চাইলেই বিয়ে করতে পারতেন, বাবার বাড়িও ফিরে যেতে পারতেন, কিন্তু ভালোবাসা তো এমনই, জীবন ভেঙে চুরমার হয়ে গেলেও সে তার মাটি ছেড়ে অন্য কোথাও ঠাঁই নিতে জানে না। হরিদাস বড় হয়েও সেই সম্পর্ক ভোলেনি। সপ্তাহে 2 থেকে 3 বার বৌদির বাড়িতে গিয়ে বাজার করে দিয়ে আসা, মাঝে মধ্যে ঠান্ডা গরম কিছু রান্না করে দিয়ে যাওয়া, শারীরিক কষ্ট হলে ডাক্তারের ওষুধ এনে দেওয়া, এসব যেন এক অভ্যেস নয়, বরং মনের গভীরে জন্ম নেওয়া এক দায়বদ্ধতা ছিল। কিন্তু মানুষের জীবনও যে বড় নিষ্ঠুর। এই 10টা দিন কাজের চাপে হরিদাস যেতে পারেনি সেই বৃদ্ধা বৌদির বাড়ি, যার শরীরে এখন বাসা বেঁধেছে কোনো অজানা দুরারোগ্য রোগ। আর সেই অবহেলার মাঝেই এসেছিল সেই চিঠি, অস্থির কাঁপা হাতের লেখা, হরিদাসকে ডেকে পাঠানো এক অন্তিম আর্তনাদ। আর তাই তো এক মুহূর্ত দেরি না করে সে রওনা দিয়েছে কাঁঠালডাঙ্গার দিকে। মনে মনে কেবল একটাই কথা ঘুরছে, বৌদি তাকে ডেকেছেন, সে উপেক্ষা করে কি করে? এই ভাবনার ভিতরেই হারিয়ে গিয়েছিল হরিদাস। পথের দিকে মন না রেখে পা চলেছে আপন মনে। কিন্তু সেই অন্যমনস্ক অবস্থায় হঠাৎই তার ডান হাতে ঝুলতে থাকা হ্যারিকেনটা দুলে উঠল এবং ঠিক 2 বার ধক ধক করে হলুদ আলো ছড়িয়ে দিল চারদিকে। বুকের গভীর কোণ থেকে যেন
ঠান্ডা একটা ঢেউ উঠে এলো। হরিদাস অনুভব করল এই জায়গাটা মোটেও স্বাভাবিক নয়। ডান দিকে ঘন এক বাঁশবন, যেখানে বাতাস ঢুকলেই কাঁপে পাতা। সেই বাঁশবনের সামনের কিছুটা জমিতে লম্বা পাট গাছ উঠে দাঁড়িয়েছে যেন কোনো অজানা রক্তাক্ত পতাকার মতো। আর বাঁদিকে রয়েছে কাঁঠাল বাগান, যেখানে বাতাস যেন নিজেও ঢুকতে ভয় পায়। এই অঞ্চলটা একসময় ডাকাতির অত্যাচারে নাভিশ্বাস উঠেছিল গ্রামের মানুষদের। নিরীহদের ঘর জ্বলে গিয়েছিল, কুকুরের মতো মারা পড়েছিল গৃহস্থেরা। আর আজও সেই নিস্তব্ধতা যেন ফিসফিসিয়ে বলে, এইখানে কোনো একটা গোপন কষ্ট লুকিয়ে আছে। হাতের হ্যারিকেনের মৃদু আলো যেন আর আলোর মতো না, বরং অন্ধকারের ভিতর থেকে উঠে আসা এক অভিশপ্ত জ্যোতি। হরিদাসের হঠাৎই মনে পড়ল বৃদ্ধ লোকটার কথা। হ্যারিকেনটা তখনই জ্বলে উঠবে যখন কাছাকাছি কোথাও মৃত প্রাণীর অস্তিত্ব থাকবে। ভয়ে কাঁপতে কাঁপতে সে নিচের দিকে তাকালো। হাতের হ্যারিকেনটা তখন কাঁপা কাঁপা আলো ছড়াচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে ধক করে উঠল আলোটা। পুরো জায়গাটা যেন সোনালি হলুদ আলোয় ঝলসে উঠল এক মুহূর্তের জন্য। ডান দিকে বাঁশের ঝাড়ের ফাঁকে যেন কেউ দাঁড়িয়ে আছে কিনা বোঝা যাচ্ছে না। বাম দিকে কাঁঠাল গাছের পাতা বাতাসে নড়ে উঠছে ক্ষীণ শব্দে। সামনে জমিতে শুকনো পাট গাছের পাতাগুলো ঝরে পড়ে রয়েছে। কিছু অংশে পলির স্তর জমে কালচে রং ধারণ করেছে। ঝোপঝাড়ের ভিতর থেকে মাঝে মাঝে উঠছে কেঁচোর কিলবিল আওয়াজ। পাতার নিচে মাটির গন্ধের সঙ্গে মিশে আছে কিছু অপচয়ের ঘ্রাণ। কিন্তু একটা অন্যরকম নতুন গন্ধ হঠাৎ নাকে এসে ঠেকল। সেই উৎকট পচা গন্ধ। এটা যেন কিছু মরা দেহের দীর্ঘদিনের জমে থাকা চেতনার মতন। হরিদাসের ঘাড়টা যেন বরফ হয়ে এলো। ঠান্ডা হাওয়া হঠাৎ করেই প্রবাহিত হতে শুরু করলো তার জামার ভাঁজ দিয়ে। পিছন থেকে পেঁচার আর্তনাদ আর দূর থেকে শেয়ালের মৃদু ডাক, এইসব শব্দ যেন সময়কে আরো ঘনীভূত করে তুলছে, যেন কেউ নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে তার পেছনে। আর ঠিক তখনই ঘাসের ভেতর দিয়ে কিছু একটা সরে গেল। চোখে দেখা গেল না, কিন্তু শব্দটা একেবারে কানের পাশে বাজল। সাপ, বড় ইঁদুর নাকি? হরিদাস স্থির দাঁড়িয়ে থাকল, নিঃশ্বাস ফেলল না। তখন তার হাতের হ্যারিকেনের আলো ছড়াচ্ছে সেই পটভূমি জুড়ে, যেখানে জেগে উঠেছে কেবল মৃত্যু আর অতীতের পচা চাপা কান্নাগুলোর উপস্থিতি। হরিদাস এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে গেল। তারপর যেন অজানা একটা টান বা আশঙ্কায় পিছিয়ে এলো দুপা। হ্যারিকেনটা তখন তার কাঁপা হাতে দুলছে। তার নিভু নিভু আলো মাঝে মাঝে ঝলকে উঠছে, আবার নিঃশব্দে মিয়ে যাচ্ছে, যেন বাতাসে কোনো অদৃশ্য ছায়া উড়ে বেড়াচ্ছে, যার স্পর্শে আলো কেঁপে ওঠে। হ্যারিকেনের আলো তখন এক অলৌকিক দ্যুতি হয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশে। রাস্তাটার বাঁদিকে একটা বড় সড়ো ঘাস জমা ঝোপ দেখা যাচ্ছিল, যার মধ্যে থেকে হালকা কুয়াশার মতো কিছু যেন উঠছে। হরিদাস দুপা এগিয়ে গেল সেই ঝোপটার দিকে। যতই এগিয়ে যাচ্ছে হ্যারিকেনের আলো ততই যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে, যেন কোনো শক্তি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে অন্ধকারের পেটে ঢুকে সত্য খুঁজে আনতে।
চারপাশের গাছপালা, শুকনো পাতার স্তূপ, রাস্তার কাঁকড়, এমনকি দূরের বটগাছের ঝুলন্ত শিকড় পর্যন্ত আলোকিত হয়ে উঠল মুহূর্তে। আলোটা যেন বলছে, দেখো, সবকিছু দেখো। হরিদাস ঝোপটার একেবারে কাছে চলে এলো। কানে এলো অসংখ্য মাছির ভন ভন শব্দ, যেন মৃত্যু তাদের সন্ধ্যা ভোজে আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে সে একটা লম্বা শুকনো গাছের ডাল তুলে নিয়ে সামনের ঝোপটা একটু সরাতেই চোখের সামনে উন্মোচিত হলো বীভৎস এক দৃশ্য। সেখানে ঝোপের গভীরে আধা গলা পচা একটা শেয়ালের মৃতদেহ, আর শরীরটা ফুলে উঠেছে। চোখের খোলা কোটরে কেবলই কালি আর পুঁজ। গলার নিচ থেকে যেন চামড়া গলে গিয়ে ভিতরের হাড় বেরিয়ে এসেছে। একটা পা উল্টে পড়ে আছে, আর সারা দেহ থেকে একরকম গা বমি আসা দুর্গন্ধ ছড়াচ্ছে। হরিদাস যেন কিছুতেই নিঃশ্বাস নিতে পারল না। পেটের ভেতরটা মোচড় দিতে লাগলো। মুখে হাত চাপা দিয়ে কোনো মতে পিছিয়ে এলো সে। তার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে যেন। বুকের মধ্যে অজানা এক আতঙ্ক ক্রমাগত বাড়তে লাগলো। এটা কোনো সাধারণ বিষয় নয়। সে স্পষ্ট বুঝতে পারল বৃদ্ধ ভদ্রলোক এক বিন্দুও মিথ্যে বলেননি। হ্যারিকেনটা ঠিক সত্যি মৃত প্রাণীর সন্নিকটে এলেই অস্বাভাবিকভাবে জ্বলে ওঠে, এবং যত কাছাকাছি যাওয়া যায় তার দীপ্তি তত বেশি, যেন তত জীবন্ত। এর পেছনে কি বিজ্ঞান আছে নাকি কোনো ব্যাখ্যা, কে জানে। হরিদাস জানত এই অভিজ্ঞতা যুক্তি দিয়ে বিচার করা যায় না। এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যার উপস্থিতি মানুষ ছুঁতে পারে না, কেবল অনুভব করতে পারে। হ্যারিকেনটা সে এবার একপাশে ঝুলিয়ে নিল। হাত যেন কাঁপছে, কিন্তু পা এগিয়ে চলল সামনের দিকে। পেছন ফিরে দেখার আর সাহস রইল না। সামনে এখন শুধু অন্ধকার পথ। গ্রামের টালি কাঁকড় বিছানো পথ। কিছুটা চলতেই আবার নিভে গেল হ্যারিকেনের আলো। আশেপাশে গা ছমছমে নৈশব্দ, কেবল বাতাসের ফিসফিস শব্দ, যেন যেন কারা দূরে দাঁড়িয়ে কথা বলছে। হরিদাস এগিয়ে চলেছে, আর সেই হ্যারিকেন মাঝে মধ্যে ধবধবে আলো ছড়িয়ে জ্বলে উঠছে, আবার আবার নিভে যাচ্ছে। আশেপাশে নিশ্চয়ই আরো কোথাও মৃত কোনো প্রাণীর শরীর, সাপ, ব্যাঙ কিংবা ছোটখাটো বুনো জন্তু, হয়তো সেসবেরই গন্ধ পেয়েই আলো নিজে থেকে জানিয়ে দিচ্ছে তার উপস্থিতি। চলার পথ এমনই গভীর করে সাজানো যেন মৃত্যু নিজেই এক একটা মোড় বসে পথ চেয়ে আছে। তবে শেষমেশে দীর্ঘ এক অন্ধকার পথ পেরিয়ে হরিদাস এসে পৌঁছল কাঁঠালডাঙ্গা গ্রামের সীমানায়। সেই পরিচিত গন্ধ, পরিচিত হাওয়া, আর সেই গা ছমছমে নিস্তব্ধতা যা কেবলই গভীর রাতে জীবন্ত হয়। সরু মেঠো পথ, তার দুপাশে দাঁড়িয়ে থাকা শুয়ে পড়া ধান ক্ষেত, কোথাও কোথাও বাঁশ ঝাড়, আর ছায়া হয়ে ঝুলে থাকা কুল গাছের ডাল। এই সব কিছু পেরিয়ে অজানা ঘাম আর এক রাশ ভয় নিয়ে সে এসে দাঁড়ালো অঞ্জলি বৌদির বাড়ির সামনে। এই বাড়িটা একসময় যেন হাসত প্রাণ খুলে। উঠোনে খুন্তি পড়ে যাওয়ার শব্দ, রান্নার ঘ্রাণ, বৌদির হাসি, সব মিলিয়ে এক উষ্ণ সংসার। কিন্তু আজ সেই বাড়িটা যেন মৃত্যুর মতো দাঁড়িয়ে আছে, নির্জীব, নিঃসার। তুলসীতলায় প্রদীপটাও জ্বলে না এখন। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা বাড়িটা যেন একটা ফাঁকা খোলস। রাত তখন হয়তো 9টা কিংবা 9:30 হবে। গ্রামের অধিকাংশ মানুষই তখন গভীর ঘুমে। ভোর হলেই তো চাষের কাজ, জীবনের নিত্য সংগ্রাম।
তাই রাত মানেই শান্তি আর বিশ্রাম। অথচ হরিদাসের মনে হচ্ছে গোটা গ্রামটাই যেন এক শ্মশানে রূপ নিয়েছে। প্রতিটি ঘর, প্রতিটি গলি যেন নিঃশব্দে মৃত্যু মেনে নিয়েছে। হরিদাস এই বাড়ির প্রতিটি কোণ চেনে। এখানে রয়েছে তার অতীত, রয়েছে তার হৃদয়ের টান। সে এগিয়ে গিয়ে দাওয়ার পাশে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। বৌদি, ঘরে আছো? কোনো সাড়া নেই। আবার ডাকলো, বৌদি, বৌদি। দরজায় একটু ঠেলা দিতেই একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে আস্তে আস্তে খুলে গেল কাঠের দরজাটা। হরিদাস নিঃশব্দে ভেতরে প্রবেশ করল। তার বুকের মধ্যে তখন ঢেউ খেলে যাচ্ছে। ভয় নয়, একরকম বিস্ময় আর অজানা এক আকর্ষণ, যা তাকে টেনে নিয়ে আসছে মৃত্যুর মতো এই গৃহস্থ বাড়ির অন্ধকারে। হরিদাস দরজা ঠেলে ঘরে ঢুকতেই বুকের মধ্যে এক অদ্ভুত ধুকপুক শুরু হলো। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বৌদির কোনো সারা শব্দ নেই। তবে কি বৌদি? না না, এটা হতে পারে না। তার হাতে হ্যারিকেন থাকা সত্ত্বেও আলো জ্বলেনি এখনো। প্রাণের অস্তিত্ব না থাকলে হ্যারিকেন আপনিই জ্বলে ওঠে। তার মানে বৌদি বেঁচে আছেন, নিশ্চয়ই বেঁচে আছেন। তবু কেমন একটা আশঙ্কা যেন গ্রাস করল হরিদাসকে। কণ্ঠ শুকিয়ে এলো, তবু সে ডাকল, বৌদি, 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 ঘরে আছো? কোনো উত্তর নেই। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, যেন সময় থেমে আছে এখানে। সে পকেট হাতড়ে কাঠি বের করার চেষ্টা করছিল। এমন সময় চৌকির দিক থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে ভেসে এলো। কে? হরিদাস? হরিদাস এলে বুঝি? হরিদাস মুহূর্তে চমকে উঠল। এই চেনা কণ্ঠ, এই কাঁপা কাঁপা স্বর, এই যে অঞ্জলি বৌদিরই গলা। কাঁপা গলায় সে বলল, বৌদি, ঘরে আলো জ্বালনি কেন? তোমার শরীর কেমন আছে? আমার একটু দেরি হয়ে গেল, আমায় ক্ষমা করে দিও। অন্ধকারের ভিতর থেকে শান্ত অথচ বিষণ্ণ স্বরে ভেসে এলো, এত ব্যস্ত হইও না হরিদাস, এসো, আমি এইখানে আছি, চৌকিটার কাছটায় বসো, বসো আমার পাশে। ধীর পায়ে নিঃশব্দে এগিয়ে গেল হরিদাস। ঘরের নিস্তব্ধতা যেন হৃদয় বিদীর্ণ করা। সে চৌকির কাছে এসে হাতড়ে হাতড়ে কাঠের পাটাতন খুঁজে পেল। শরীরের উপর দিয়ে গরম এক নিঃশ্বাস বয়ে গেল, যেন কারোর ভারী শ্বাস সে টের পাচ্ছে খুব কাছে থেকেই। সে হাত বাড়িয়ে বৌদির কপালে হাত রাখল, আর ছোঁয়া মাত্রই যেন বিদ্যুৎ খেলে গেল। জ্বরে পুড়ে উঠছে শরীরটা। মা, বৌদি, শরীর তো আগুন হয়ে আছে। কিছু ওষুধ খেয়েছো? আর এভাবে অন্ধকারে শুয়ে আছো কেন? আলোটা জ্বালিয়ে নিতে পারতে তো। অঞ্জলি বৌদির গলা যেন দূর থেকে ভেসে এলো। গলাটা এতই করুণ যে শুনেই বুক কেঁপে ওঠে। আলো, আলো আর ভালো লাগে না হরিদাস। এই অন্ধকারেই একটু শান্তি খুঁজে পাই। এখন তো আর নিজের বলে কেউ রইল না। একমাত্র তুমি আছো, যে আমার ছেলের মতো। তোমার দাদা বহু বছর আগেই আমায় একলা রেখে চলে গেছে। তখন থেকেই ভাবি কখন আমারও পালা আসবে। এখন বুঝতে পারছি তোমার দাদা আমায় ডাকে। সে একা থাকতে চায় না, আর আমাকেও একা রাখতে চায় না। হরিদাসের কণ্ঠ যেন গলায় আটকে গেল।
জল গড়িয়ে নামছে গাল বেয়ে। কাঁপা গলায় সে বলল, ওরকম কথা বলো না বৌদি। তুমি চলে গেলে আমি যে একেবারে একা হয়ে পড়ব। আমার তো মাও নেই, 10 বছর আগে চলে গেলেন। তারপর থেকে একমাত্র তুমিই ছিলে আমার আমার আশ্রয়, আমার ছায়া। কতবার বললাম, চলো আমার সঙ্গে, চলো দেশের বাড়িতে। কিন্তু কিন্তু তুমি এক কথায় ফেরত দিলে। বাঁচলে এই ভিটে, মরলেও এখানেই। এই কথা কে বোঝে বলো তো? স্নেহময় কণ্ঠে অঞ্জলি বললেন, তুমি তোমার দায়িত্ব পালন করেছ হরিদাস। আমি তোমার উপর গর্বিত। তবে এবার তুমি একটা কথা মনে রেখো, এই বাড়ির গোয়াল ঘরের গাইগুলো ওরা খুবই অসহায়। আমি না থাকলে ওদের দেখভালের দায়িত্ব কিন্তু তোমার ওপরেই পড়বে। জানি তুমি আছো, তুমি ওদের ফেলে দেবে না। এই কথা শুনে হরিদাসের মনে পড়ে গেল কি নিখাদ ভালোবাসা ছিল বৌদির প্রাণীগুলোর প্রতি। যখন গরুটাকে বাঁচাতে গিয়ে তার স্বামী প্রাণ হারালো, তখন বৌদি একবারও গরুটাকে দোষ দেয়নি। বলেছিল, ও তো প্রাণী, ও তো বোঝে না। এ যে বিধির লেখা। চোখের কোণে জমা জল মুছতে মুছতে হরিদাস বলল, না বৌদি, আমি কিছুতেই মানতে পারছি না। এভাবে চলে যেতে পারো না। তোমার গা পুড়ে যাচ্ছে জ্বরে। এক্ষুনি চলো, আমি তোমায় কবিরাজের কাছে নিয়ে যাব, এক্ষুনি। কিন্তু বৌদি যেন এক অলৌকিক প্রশান্তির হাসি হাসলে। কণ্ঠে অদ্ভুত নিঃশেষিত আত্মসমর্পণের সুর। তার আর দরকার নেই ঠাকুরপো। তোমার দাদা যখন মারা গেল, আমি ছিলাম না ওর পাশে, অথচ ওর সবচেয়ে কাছের মানুষ ছিলাম আমি। আজ আমার মৃত্যুর সময় তুমি আমার সামনে আছো, আমার চোখের সামনে। আমার প্রাণের ঠাকুরপো, এইবার আমি নিশ্চিন্তে যেতে পারি। এই বলে বৌদি হরিদাসের হাত দুটো নিজের হাতে নিয়ে চেপে ধরলেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। একটি অঞ্জলির, একটি হরিদাসের। ঘরের নিস্তব্ধতার ভিতরেও যেন কাঁদছিল সময় নিজেও। হ্যারিকেনের ম্লান আলোয় কেঁপে কেঁপে উঠছিল হরিদাসের মুখ। মা মারা যাবার পর বহুকাল পরে কোনো আপন মানুষের পাশে বসে এত দীর্ঘক্ষণ কথা বলতে পেরে তার বুক যেন হালকা লাগছিল। কিন্তু সেই আলাপচারিতার মোহজাল ছিঁড়ে হঠাৎ যেন তার কণ্ঠ নরম হয়ে আসে। জানো তো বৌদি, গদাইদা যখন তোমায় নিয়ে চলে এলেন, তখন মাস কয়েক জ্যাঠার মুখ ভার ছিল। তবে জানো, মাঝে মাঝে জেঠিমাকে জ্যাঠার ঘর থেকে বেরিয়ে এসে চুপি চুপি বলতে শুনেছি তোমাদের কথা। উনি নাকি বলেন ওটা কত কষ্টে আছে কে জানে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারতো না কিছু। কিসের যেন একটা অহংবোধ, ঠিক যেন বুকের মধ্যে পাথর বেঁধে রাখা। যদি সেই পাথরটা খুলে ফেলতে পারতেন জ্যাঠামশাই, হয়তো একদিন ডাক দিয়ে বলতেন, ফিরে আসিস বাবা গদাই। হরিদাস থামে। ঘরের বাতাস ভারী হয়ে আসে। তার গলা যেন খানিক জড়ানো, চোখ দুটো যেন অতীতের গহ্বরে ঢুকে যাচ্ছে। গদাইদাকে ওনারা ত্যায্যপুত্র করে তাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু জানো বৌদি, জ্যাঠা জেঠিমা এমনকি আমার মা বাবাও গদাইদাকে খুব ভালোবাসতেন। সেই মৃত্যুর খবরটা যখন এলো, একেবারে চুপ হয়ে গিয়েছিলেন সকলে। বুকের ভেতর যেন কেউ একটা পাথর ফেলে রেখে গেছিল। তবু জ্যাঠার রাগ, সেই ঠান্ডা মগজের জেদ। কেউ আসতে পারল না দেখতে, খবর নিতে পারল না। ওপরে ওপরে কঠিন মনে হলেও ভিতরটা ছিল নরম, অনেকটাই নরম। এক মুহূর্তের নীরবতা নেমে আসে।
হ্যারিকেনের আলোয় হরিদাসের মুখে এক অদ্ভুত আবছা ছায়া। সে আবার মুখ তোলে। বৌদি, তুমি কিছু বলছো না কেন? কোনো সাড়া নেই। বৌদি। আবার নীরবতা। এই যে বৌদি, শুনছো তো? বৌদি, বৌদি শুনতে পাচ্ছ? বৌদি। আরো একবার ডাক দিতেই বৌদি, হঠাৎ করে হ্যারিকেনটা দপ করে জ্বলে ওঠে। যেন কারণ নিঃশব্দ কান্না ধরা পড়ে গেল বাতির আলোয়। সেই আলোয় স্পষ্ট দেখা গেল চৌকির উপর শুয়ে আছেন অঞ্জলি বৌদি, প্রাণহীন, নিথর, চোখ দুটি অর্ধেক বন্ধ, ঠোঁটে এক ম্লান হাসির রেখা। যেন এক অপূর্ণ মাফ চাওয়ার গল্প মুখে নিয়ে চিরনিদ্রায় ডুবে গেছে। শরীরটাকে ভেঙে দিয়েছে দীর্ঘ রোগভোগ, হাড়গোড়ের খাঁচার মতো হয়ে গেছে। হরিদাস চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তারপর বৌদির পায়ের কাছে বসে পড়ে। বৌদি, বৌদি গো, এতক্ষণ কথা শুনলে আর একটাও কথা বললে না। সে কান্নায় ভেঙে পড়ে। হ্যারিকেনের আলোয় অঞ্জলি বৌদির মুখ যেন আরো মায়াময় হয়ে ওঠে। মৃত্যুর মধ্যেও এক আশ্চর্য শান্তি। এক ঝটকায় যেন দৃশ্যটা বদলে যায়। সেই দৃশ্যটা, হ্যাঁ, এতক্ষণ যেটা চলছিল, এটা আসলে স্মৃতির ক্যানভাসে আঁকা একটা দীর্ঘ চিত্র। অন্ধকার ঘরের কোণে শুয়ে আছেন হরিদাস নিজে। এখন বয়স 85। নিঃসঙ্গ, রোগে ভোগা, ধুঁকতে ধুঁকতে সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়েছে। চোখের পাশে এক ফোঁটা জল টিপটিপ করে বিছানার চাদরে পড়ে। তার পাশে টেবিলের উপর পড়ে থাকা একটা পুরনো হ্যারিকেন। সেই হ্যারিকেনটা যেটা ছিল তার অঞ্জলি বৌদির মৃত্যুর শেষ খবরদাতা, আর এখন তার একমাত্র অবলম্বন। সারা জীবন সংসার করেও শেষে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। স্ত্রী নেই, ছেলে পুত্রবধূ কেউ কাছে নেই। শুনেছে নাতি মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, কিন্তু তার মুখটা একবার দেখারও সুযোগ হয়নি। একটু দূরেই টেবিলের ওপর রাখা সেই হ্যারিকেনটা যেন তাকিয়ে আছে তারই দিকে। বৃদ্ধ হরিদাসের চোখ চলে যায় সেদিকে। এখানে আশেপাশে কিছু কর্মী আছে, কর্তৃপক্ষ আছে, কিন্তু আত্মীয় স্বজনের ছায়াও নেই। হরিদাসের মনে পড়ে যায় গদাইদা যেভাবে ত্যায্যপুত্র হয়েছিলেন, আজ সে নিজেই এক ত্যায্য পিতা। যেন সময় সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেয় আবার এক অদৃশ্য শাস্তির বৃত্তে। আজকালকার আধুনিক যুগে রোগগ্রস্ত পিতামাতাকে সঙ্গে রাখতে বোধহয় দ্বিধাবোধ করে সন্তানেরা। হরিদাসের চোখের পাতা ভারী হয়ে আসে। পুরনো স্মৃতিগুলো আবার ফিরতে চায়, কিন্তু এবার যেন সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। চোখের পাতা নামতে নামতে সে দেখে তার বুকের ওপর রাখা হাতটা আর কাঁপছে না। দূর থেকে যেন অঞ্জলি বৌদি আর গদাইদা তাকে ডাকছে, এসো হরিদাস, এসো আমাদের কাছে। নিঃশ্বাস নেই, নিঃশব্দে মৃদু শান্তির হাসি ঠোঁটে রেখে হরিদাস চলে গেলেন তার অঞ্জলি বৌদি আর গদাইদার কাছে। আর ঠিক তখনই হ্যারিকেনটা ধপ করে জ্বলে ওঠে একা একাই। আশেপাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাশ্রমের কর্মীরা ভয় পেয়ে তাকিয়ে থাকে। এতদিন যে মানুষটাকে পাগল ভেবেছিল, যে বলতো এই হ্যারিকেনটা নাকি সঠিক সময়ে এলে জ্বলে, এর ভেতরে আছে অতীত, স্মৃতি আর আত্মার আলো, আর আজ সত্যি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই হ্যারিকেনটা আপন মনে জ্বলে উঠল।
ঘরের ভিতর ভেসে বেড়ায় এক অপার্থিব আলো, যেন তিনটে আত্মা যাদের জীবনভর জুড়ে ছিল অপূর্ণতা, আজ মিলিয়ে গেল এক অসীমতায়। শুনলেন পূর্ণিমা রাতে কাঁঠালডাঙায়। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। মনোযোগ সহকারে গল্পটি যদি শুনে থাকেন তাহলে বলুন তো, এই গল্পে গদাইদা যে গরুটির সঙ্গে বানের জলে ভেসে গিয়েছিলেন সেই গরুটির নাম কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সাথে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি আগামী গল্পে ঘোষণা করব। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে কমেন্ট করেছিলেন তন্ময়, বিট্টু মোল্লা, মৌসুমী মান্না, অনিক মান্না, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, অর্পিতা, সুমিত ভৌমিক, স্মিতা ভৌমিক, অর্পিতা কর্মকার, মিন্টু মণ্ডল, মিঠুন, সোনু নস্কর, কৌশিক সাদির, শুভঙ্কর ঘড়ুই, শুভ মালিক, উত্তম মণ্ডল, পলাশ, মোহাম্মদ মসিরুদ্দিন রহমান, মুন্না রুই দাস, অমিত, চন্দ্রা, শুভঙ্কর দাস, হাসানুর শেখ, সবুজ, অনু, পিঙ্কু, শঙ্কর মণ্ডল, বিশ্বজিৎ সিং, সৌমেন দে, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, সুমিত সামন্ত, কারিবুল ইসলাম, চন্দন দাস, প্রতিমা দাস এবং সাথী মণ্ডল দে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য। আপনারা যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হচ্ছে আরেকটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।